দেখতে পাচ্ছি যে এই যে হ্যাঁ, দর্শকও প্রশ্ন বলল। এই যে হুতি বলেন, হিজবুল্লাহ বলেন, ইরান মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যের এই যেগুলো টার্গেট করেছে, আবুধাবি থেকে শুরু করে বাহরাইন, তারপরে ইসরায়েল, এগুলা প্রতি মুহূর্তে আঘাত করছে। তারপরেও মানে কোনোভাবেই সমঝোতার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তো শেষ পর্যন্ত আঘাত করতে এগুলো তো ভ্যানিশ হয়ে যাবে। তারপরে কি হবে? হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছেন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে যে সাপ্লাই চেইন, এটাকে বলে লজিস্টিক সাপোর্ট। একটা ওয়ার্ডে যখন লজিস্টিক সাপোর্ট না থাকে তখন সেই ওয়ার্ডটা বেশি দিন টিকে না। এটা আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা যেটা দেখেছি, হিটলারের জার্মানি যখন আপনার ভেরি সুন যে একদম ইয়েতে মস্কোর কাছাকাছি যে ফেরত আসতে হলো বিকজ অফ ব্যাড ওয়েদার এবং লজিস্টিক সাপোর্ট পাচ্ছিল না সেই ইয়েতে। তো ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন দেশে যে অ্যামিনিশন আছে, এখন সৌদি আরব কিন্তু অনেক আপনার কিনেছে এই অ্যামিনিশন আমেরিকা থেকে, এবং এইটারও সাপ্লাই যাচ্ছে কোনো সামহাও, আমি জানি না, সামহাও হয়তো যেতে পারে। এবং যে ইউরোপিয়ান যে বেসগুলো আছে, আপনি জানেন যে ইউক্রেনের যে সাপ্লাই যাওয়ার কথা ছিল সেই সাপ্লাইটাকে আপনার ব্লক করে এটা সাপ্লাইটা চলে যাচ্ছে মিডল ইস্টে। তো এই 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 সাপ্লাইটা আসতেও বেশ কিছু সময় লাগবে। এর জন্য এই যে একটা কথা ছিল না যে টাইম বাই, এটা কি প্রেসিডেন্ট ট্রাম্প কি এবং বেঞ্জামিন নেতানিয়াহু টাইম বাই করছে কিনা? এই টাইম বাই করা মানে হলো যে লজিস্টিক সাপোর্টটাকে স্ট্রং করা। আমার মনে হয় যে এই মিডল ইস্টেই যে পরিমাণ অস্ত্র আছে আমেরিকার বিভিন্ন বেসে, যেটা অলরেডি বিক্রি করেছে, ওইটাই আবার বিভিন্নভাবে সাপ্লাই আবার যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যে ডেভিড স্লিং, তারপরে এরো, তারপরে আয়রন ড্রোম, এইটার আপনার বিভিন্নভাবে এটার সাপ্লাইটা আর কোথাও নেই। এইটা আপনার দিন দিন ডিকে হচ্ছে, কমে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের বিভিন্ন মিসাইলের টার্গেটগুলাও তারা বিভিন্ন জায়গায় ফেলতে সক্ষম হচ্ছে। এবং এইটাতে আবার এই দুইটা তাদের প্রক্সি ওয়ার যেটা করছে, যে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুতি, এই দুই শক্তিও আবার জেগে উঠছে। তার কারণ হলো যে অ্যাক্সেস পাচ্ছে অতি সহজে তারা, যে তাদের টার্গেটটা তারা করতে পারবে। আপনি এটা জানেন যে যেই পয়েন্টটা আপনার রেড সির যে পয়েন্টটা, সেই পয়েন্টটার ইয়েমেনের ঠিক অপর প্রান্তে যাবতীয়, এই যে একটু আগে বললেন, মিঠু ভাই বললেন, অপর প্রান্তে যে যাবতীয়, এই যাবতীতে 5টা দেশের আপনার আছে, বেস আছে। এই পয়েন্টটা ভেরি স্ট্র্যাটেজিক্যালি এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে পাশ দিয়ে আপনার যেতে হয় প্রত্যেকটা ট্যাঙ্কার সারা বিশ্ব জুড়ে। তো এই পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হুতিরা বলছে যে এই পয়েন্টটাতে তারা আক্রমণ করবে, যেটা এক্স্যাক্টলি এই যে যাবতীয় এক প্রান্তে যাবতীয় অপর প্রান্তে এইডেন পোর্ট। আমি এখানে অনেক বছর ছিলাম আপনার পুরো এই ইথিওপিয়া, এরিত্রিয়া, তারপর আপনার জিবুতি, তারপরে কেনিয়া, তারপর আপনার দক্ষিণে সোমালিল্যান্ড, ওই রিজিয়নটা। তো দেখেন যে এই আমি দেখতে পাচ্ছি যে এই রিজিওনাল ওয়ারটা এক্সপেনশন হচ্ছে যে সামহাও এইটাও আমি দেখতে পাচ্ছি যে আরেকটা পসিবিলিটি, যে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে আপনার ব্যাকফুটে চলে যাবে, এবং আরবদেরকে এই যুদ্ধে আপনার বলবে যে ইউ জয়েন ওয়ার, এবং ব্যাকফুটে চলে যাবে, এবং সৌদি, ইউএই, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, এরা এই যুদ্ধে আপনার অগ্রসর হবে। আপনি একটু আগে একজন দর্শক বলছিলেন যে গতকাল রাতে উনি মেসেজ দিচ্ছিলেন যে গতকাল রাতে সারা রাত অনেক সাইরেন বেজেছে। তার কারণ কি? ইরানের যে ইরানের হাতে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলা যে এই আপনার আরব কান্ট্রি থেকে তাদের উপর আক্রমণ হচ্ছে।
আপনি যে গতকাল খুব একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে ছিল যে E3 ইউএস E3 আমি আপনাকে যদি ইফ ইউ গিভ মি দ্যাট অপরচুনিটি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম আপনার আচ্ছা, আপনার ওইখান থেকে পারবেন স্ক্রিন শেয়ার করতে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। এই E3 এটা হলো একটা আপনার রাডার সিস্টেম একটা এয়ারপ্লেন। এই এয়ারপ্লেনটাকে আপনার ইয়েতে প্রিন্স সুলতান এয়ারবেসে ইয়ে করা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং স্ট্রাইক করেছে ইরান। আপনার আরেকটা আপনার এই যে এটা দেখা যাচ্ছে এখন এখন যেটা আমি সরি আমি আপনাকে আরেকটা স্ক্রিন আমি শেয়ার করি যে KC-35 এই KC-35টা হলো এই বিমানটা এইগুলা আপনার দেখা যাচ্ছে হ্যাঁ, এই দুটো বিমানের অনেকগুলা সৌদি আরবের যে প্রিন্স সুলতান এয়ারবেস এই প্রিন্স সুলতান এয়ারবেসে প্রায় 6-7টা আমরা এখনো যতটুকু জানি যে আমি যে 7 থেকে 8টা KC-35 ড্রোন এটাকে ধ্বংস হয়েছে করে ফেলেছে। এই যে অর্থনৈতিক যে একটা আপনার অ্যাটাক ইরানের আমেরিকার উপর, এইগুলা সবকিছুই কিন্তু এরা পে ব্যাক করতে হবে। আমি আবার বলছি কথাটা। মানে এবং আমাকে পে ব্যাক করতে হবে। হ্যাঁ, E3 সেন্ট্রি যেটা আপনার রাডার সিস্টেম, যে গাইডেড মিসাইলগুলা এই প্লেনটাই এটা খুবই একটা দামি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। এই যে E3 সেন্ট্রি বলা হয় এটাকে, ইউএস E3 সেন্ট্রি। এই E3 সেন্ট্রি আকাশে ঘুরে বেড়ায়। আকাশে ঘুরে বেড়ানোর পর যখনই আপনি কোনো গাইডেড মিসাইল আপনি লঞ্চ করেন, তখন এই প্লেনটাই করে কি গাইড করে ওইটাকে নিয়ে যায়, নিয়ে ওই জায়গাটায় একদম পিন পয়েন্ট ওই জায়গাটায় ফেলে দেয়। তো এই যে আপনার অপারেশনে যে ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকার একটা টাকাও কিন্তু আমেরিকার পকেট থেকে যাবে না বা ট্যাক্স পেয়ারের পকেট থেকে যাবে না। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, গ্যারেন্টি দিয়ে বলছি যে এই মিডল ইস্টের প্রত্যেকটা দেশ এই বিলিয়নস ডলার পে করতে হবে। আপনার ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি, ওমান। দিস ইজ অ্যানাদার বিজনেস। যখন সুপার পাওয়ার যখন যুদ্ধে যায়, শুধু যুদ্ধের জন্য যুদ্ধে যায় না। ইটস এ বিগ বিজনেস। আপনার যুদ্ধ ওয়েপন, মানে বিজনেস। হ্যাঁ, ইটস এ ওয়েপন। একটা হলো টেস্ট বেড, আমার ওয়েপনের শক্তি কতটুকু এটা টেস্ট করা হয় এবং এটা একটা সারা বিশ্ব জুড়ে একটা বিজনেস হয়। কিন্তু এই যুদ্ধটা হয়ে গেছে ঠিক তার উল্টো। যার সাথে যুদ্ধে গিয়েছে আমি, সেই যুদ্ধে আমি নিজে উইন না হয়ে আমার শত্রুকে উইন করে দিলাম। তার কথাটা হলো এখানে যে যেখানে এই যে হরমুজ প্রণালীটা ইরানের হাতে চলে গেল, এখন এই যুদ্ধের পর থেকে হরমুজ প্রণালী থেকে ইরান প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টা এই ইরানের হাতে বিলিয়নস অফ ডলার চলে যাবে, হ্যাঁ, যেখানে এই জন্যই ট্রাম্পের মাথা নষ্ট। এক্স্যাক্টলি। তো এই যে ইরানের যে ইরানকে আমরা যেটা বলছিলাম যে ইরানের ধ্বংস হয়ে যাচ্ছে, ইরান এই হচ্ছে ওই হচ্ছে, দিস ইজ নাথিং ফর ইরান নাও। যদি হরমুজ প্রণালী সে কন্ট্রোলে নিয়ে যায় এবং অর্থনৈতিক ইকোনমিক গেইন তৈরি করে ওখান থেকে, তাহলে হরমুজ প্রণালী থেকে যে পরিমাণ ইনকাম আসবে, যে টল আসবে, সেই টল এই যুদ্ধের আপনার 6 মাসেরও তার এক্সপেন্স হবে না। আপনার এটা 1 বছরে তুলে নেবে ইরান। তো যেখানে এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন ইউরোপিয়ান নেটো যে আমাদেরকে তো ফাইনালি আমাদেরকে পেব্যাক করতে, কারা পেব্যাক করে? এন্ড ইউজার, যারা প্রতিটা প্রোডাক্টের আপনি যদি একটা ট্যাক্স ইম্পোজ করেন, সেই ট্যাক্সটা কিন্তু কোনো সরকারের হাতে যায় না বা হাতে যায় না, ক্ষতিগ্রস্ত হয় যে এন্ড ইউজার, কাস্টমার। তো এই কাস্টমারটা কে? এই কাস্টমাররা হলো সারা বিশ্বের তেলের দাম বেড়ে যাবে যখন এখানে একটা টোল আদায় করবে ইরান। তো এই তেল বাড়ার সাথে সাথে সারা বিশ্ব জুড়ে
যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি যে তৈরি হবে, প্রতিটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে, কারণ যে ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য যে আপনার প্রোডাক্ট তৈরি করতে যে পরিমাণ আচ্ছা। আপনার খরচ হয়, এটাও আপনার বেড়ে যাবে। এর জন্য এটাকে যেভাবেই হোক আমেরিকা এবং ওয়েস্ট চেষ্টা করবে যে হরমুজ প্রণালীতে যেন ইরান কোনোদিন ভবিষ্যতে আর কোনোদিন যেন এই টল আদায় করতে না পারে। এটা এখন বড় একটা বিগ কোয়েশ্চন মার্ক। ইনস্টেড অফ আপনার ওই নিউক্লিয়ার পাওয়ারের তারপর এই ইয়ে থেকে এখন হরমুজটাকে রক্ষা করা কিভাবে, এবং হরমুজটাকে আপনার ইরান থেকে আপনার নিজের হাতে এনে এটা থেকে বেনিফিট আদায় করা। এখন কে এটা দখল করবে, কে টোল আদায় করবে, এটাই হলো ভবিষ্যতের পিকচার আমরা দেখার বাকি। অনেক ধন্যবাদ। মানে এটা এখন কেন্দ্রবিন্দুতে মূল পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যুদ্ধ বন্ধের পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এটা ইরানের দখলে থাকবে নাকি যুক্তরাষ্ট্রের দখলে থাকবে? এক্স্যাক্টলি। এখন আবার আরেকটা কথা বলি যে এই যে আপনার হরমুজ প্রণালীর যে ওয়েস্ট প্রান্তটা, এটা হলো ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাতের মাটিতে আমেরিকার সোলজাররা থেকে ওখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই হরমুজ প্রণালীটাকে। নট ইরান সোয়েল, ইরানের সোয়েলে যাওয়ার কোনো আপনার পারমিশন নেই ট্রাম্পের। তার কারণ হলো হি ডিডন্ট টেক অ্যাপ্রুভাল ফ্রম কংগ্রেস। তো এর জন্য ইরানের মাটিতে আমার মনে হয় না যে আপনার বুটস অন গ্রাউন্ড হবে। বুটস অন গ্রাউন্ড হবে এই আরব বিশ্ব থেকেই, এবং আরব বিশ্ব থেকেই চেষ্টা করা হবে এই হরমুজ প্রণালীটাকে কন্ট্রোল করার জন্য। অনেক ধন্যবাদ।